এরকম ফরম্যাটে আলাপ করতে খুব একটা অভ্যস্ত না, বা আমি আসলে খুব একটা ইজি ফিল করিও না। হ্যাঁ, এটা মনে হয় বলতেছিলাম ওই যে হাসান ভাই বলতেছিলেন ওনার কথাই, যে দেরিতে ডিকনস্ট্রাকশনের কথা। এরকম একটা যে ধরেন আমি সেন্টার পজিশনে আছি, আমি কথা বলতেছি, আপনাদের সবার যেন এই কথাগুলি শুনতে হবে। তো এইটা জিনিসটা আমার কাছে খুব অস্বস্তিকর এবং বাজেও মনে হয়। আমি মনে করি বাংলাদেশের আলাপ আলোচনা করার এটা একটা বাজে টেন্ডেন্সি আর কি, যে একজন বক্তা আছেন উনি বলতেছেন আর বাকি সবাই শুনবে বা পড়ে। আমি মানে ফরম্যাটটা কেউ আসলে মানে যেহেতু অনেকদিন ধরে চলে আসতেছে এভাবে চলে, কিন্তু আমার ধারণা এটা একটা গোল হয়ে বসে সবাই কথা বলতেছে, আমি দুই চারটা কথা বলে দিয়ে শুরু করে দিলাম, এটা হইতে পারে। আমি 4-5 মিনিট বললাম, শুরু করলাম, তারপর বিভিন্ন প্রশ্ন আসলো, মানে দেন পার্টিসিপেশন দেখা গেল যে আড্ডাতে যেটা হয় যে 4-5 জন আসলে কথা বলতেছে, বাকি হয়তো 40-50 জন আছেন সবাই কথাটা শুনতেছে। তাইলে হয় কি ইন্টারেকশনের ভিতর দিয়ে কথাগুলি আরো মানে ফ্রুটফুল হইতে পারে। কিন্তু একতরফা একটা আলাপ হইতেছে, তখন আসলে আলাপটা খুব একটা ভালো হইতে পারে না আর কি। এটা আমার একটা পার্সোনাল ইয়ে। তো যাই হোক, ফরম্যাট যেহেতু করা আছে, আমি হ্যাঁ হ্যাঁ আমি সবাইকে, আমার তো আসলে এটা তো হাসান ভাইয়ের প্রোগ্রাম, এখানে আমি তো আলোচক, এই জন্য কিন্তু আমার কনসার্ন আমি প্রথমে জানায় রাখলাম আর কি। আমাদের পাবলিক আলোচনা হওয়া উচিত আসলে মানে অল টুগেদার আর কি। 2-4 জন থাকতে পারে যে ওনারা থাকতেছেন, ওনারা কথা বলবেন। এছাড়া যদি পাবলিক স্পিচ হয় সেটা অন্য কথা, যে একজন ভাষণ দিলেন, ওনার ভাষণ শুনতে সবাই আসতেছে। কিন্তু ডিসকাশন আমার মনে হয় যে সবাই একটা লেভেলে থাকলে তখন আলাপটা সুবিধা হয়। আমার ধারণা এটা তখন কথা বলতেও ফরম্যাটের কারণে, এই যে মঞ্চে বসে আছে 3 জন, বাকিরা বাইরে বসে আছে, এক ধরনের ক্লাস এর ব্যাপার তো ঘুরতেছে, পাওয়ার হায়ারার্কি আছে। যাই হোক, আমার ধারণা এগুলি সবাই বোঝেন আর কি। তো এইটা একটু ইয়ে দিয়ে রাখা। আরেকটা জিনিস হইতেছে যে আমি এই জন্য আমার আসলে ইয়ের জায়গা, মানে কি বলবো, যে ইন্টারেস্টের জায়গা হচ্ছে আসলে ডিসকাশন সেশনটা। তো আমার 2-4টা কথা বইলা রাখি এখানে, যেহেতু ফ্লোর আছে। আমি আসলে ওনার বইটা নিয়ে একটা বুক রিভিউ করছি ইউটিউবে, মানে কেউ চাইলে হয়তো মানে আমিও পরে দিয়ে দিতে পারি লিংকটা। ওইখানে আমি ওনার বই নিয়ে কয়েকটা কথা বলছি। হ্যাঁ, তারপরে আসলে ওই হাসান ভাইয়ের বইটা পড়েই হচ্ছে আমি ইটনের ব্যাপারে ইন্টারেস্টেড হই। ইটনের বইটাও পড়ছি, ইটনের ব্যাপারে আমার কয়েকটা কনসার্নের কথা আমি জানাইছি আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলি তো ইউটিউবে তো একলা কথাই আর কি। তো ওইখানে গেলে হয়তো আমার কনসার্ন গুলি জানা যাবে, যে আমি কোন জিনিসগুলি নিয়ে ক্রিটিক্যাল হইতে চাইছি আর কি। তো ওই রকম 2-3টা জিনিস নিয়ে একটু আমি জাস্ট ইয়ে করে যাই, মানে কি বলবো, যে ব্রাউজ করে যাই, একটু মেনশন করে যাই, পরবর্তীতে ডিসকাশনের সময় যাতে এটা করা যাইতে পারে। তো হাসান ভাইয়ের যে বইটা, ওনার বইয়ের ব্যাপারে আমার আসলে মোটা দাগে 3টা ক্রিটিক ছিল, ছোটখাটো জিনিসেরই। একটা জিনিস হচ্ছে উনি যে ওই পদ্ধতির কথা বলতেছেন, জ্ঞানতাত্ত্বিক পদ্ধতির কথা আর কি। আমার এখানে কথা ছিল বা আহমেদ সফার কথা আর কি। আহমেদ সফাকে তো উনি যেভাবে রিড করছেন, যে আসলে উনি তো আসলে পদ্ধতিগুলি জানতেন না, এই কারণে উনি আসলে ভুলগুলি করছেন। তো আমার কথা হইতেছে যে আসলে জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি ভিতর দিয়ে জানতে হবে, এইটা একটু মানে কি বলবো, যে ওনার ডিসিপ্লিন হয়তো এরকম, কিন্তু আমি তো ধরেন নন একাডেমিক লোক, আমি তো অন্যভাবে জানি আর কি। মানে উনি যেটা সুবিধা হয়েছে যে উনি যে রেফারেন্স গুলি দিচ্ছেন, ওই যে মার্কসের যে ইহুদি প্রশ্ন, ফরানমুথের মোকাবেলা বই, ওইটার রিভিউ আমি করছি। তারপরে হচ্ছে ফুকোর কথা যে জায়গাগুলি বললেন, বা দেরিদার, এই জায়গাগুলি মিলছে, বা উনি যেটা বলতেছেন যে এটা ইসলাম প্রশ্ন না মুসলিম প্রশ্ন, ওই জায়গাতেও আমার আসলে সমর্থন আছে আর কি। তো পদ্ধতির ব্যাপারটা যেটা বলতেছিলাম, যে একটা জিনিস, আপনি যেমন ধরেন ভাষা কিন্তু ব্যাকরণ না জেনে আমরা ভাষা জানি, কথা বলতে শুরু করি, কিন্তু ওই যে ইয়ে আহমদ সফা যে আসলে কোনো পদ্ধতি ধারণ করেন নাই সেটাও কিন্তু না, উনি না জেনেই করছেন। মানে উনি হয়তো স্পন্টিনিয়াসলি কথা বলছেন আর কি। মানে কিন্তু উনি কিন্তু আধুনিকতার যে ফ্রেমওয়ার্ক, ওই ফ্রেমওয়ার্কটা নিছেন, যে কারণে উনি ভুল করছেন আর কি। আমি যেটা বুঝি যে আসলে মানে এই জিনিসটা আমরা ধরে নিছি, এখন তো আমরা আসলে জ্ঞান উৎপাদনের খুব একাডেমিক একটা স্টেজে আছি। আপনি একাডেমিশিয়ান না হয়ে আপনি আসলে জ্ঞানের জায়গাটাতে আপনি ইন্টারভেনই করতে পারবেন না, এরকমের একটা শর্তের মধ্যে আমরা আছি আসলে। তো যার ফলে
মানে আহমেদ সফার যেটা ছিল আমি ফিল করি যে ওনার একটা স্পন্টিনিউটি ছিল, হ্যাঁ, কিন্তু এই স্পন্টিনিউটিতে উনি আসলে মনে করতেন, উনি কিন্তু যেভাবে জানতেন আমি খেয়াল করছি যে উনি কিন্তু যারা পড়াশোনা করে বই পড়ে এদের সাথে ঘোরাফেরা করতেন। রাজ্জাকের এখানে আব্দুর রাজ্জাকের এখানে খুব প্রচুর চাইতেন, বা ইয়াং যারা পড়াশোনা করে তাদের সাথে উনি কথা বলতেন, তর্ক করতেন, এইগুলির ভিতর দিয়ে উনি জানার চেষ্টা করতেন। মানে আমি বলতে যাচ্ছি এক একটা সময়ের জ্ঞান উৎপাদনের পদ্ধতি কিন্তু এক এক রকম, জ্ঞানতাত্ত্বিক পদ্ধতিগুলি আলাদা হয়। আমরা জানি না বইলা যেই জায়গাটার মধ্যে থাকি সেখানেও দেখা যায় যে আমরা কোনো না কোনো পদ্ধতি আসলে অনুসরণ করতেই থাকি। মানে এটা হয়তো আমরা ডিফাইন করতে পারি না, কিন্তু যে সমস্যাটা হয়েছিল আহমেদ সফার, আমি বলতে চাচ্ছি যে উনি আসলে পুরানো রেফারেন্সের মধ্যে আটকায় ছিলেন। উনি আধুনিকতাকেই ভাবছেন যে আসলে এটা দিয়ে আমাকে ডিল করতে পারতে হবে। উনি মুসলমানের প্রতি কিন্তু খুবই সিম্পেথাইজ ছিলেন। মানে আহমেদ সফার যে ইয়েটা সুবিধাটা, উনি দেখবেন যে বাংলাদেশে এমন সময়ে 70s 80s এর দিকে মানে স্বাধীনতার পর পর উনি হচ্ছে কওমি মাদ্রাসাদের নিয়ে কথা বলতেছেন, মানে যেটা খুব রেয়ার ব্যাপার। মানে ওনার কিন্তু হ্যাঁ 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 মানে মানে ওনার কিন্তু ওই সিম্পেথিটা ছিল, ওনার সিম্পেথিটাকে কিন্তু ওনার যেহেতু ভুল রেফারেন্স সিস্টেমের মধ্যে উনি আসেন, উনি চাইতেন যে মুসলমানরা কেন আধুনিক হচ্ছে না। ওনার ইয়েটা হচ্ছে প্রেশারটা হচ্ছে ওই জায়গায়। উনি কিন্তু এই যে ওই যে ধরেন ওই টিচাররা যখন ব্যাট দিয়ে ইচ্ছা মতো বাইরে দিতেছে, টিচার ছাত্ররে তুই ভালো করে পড়তেছস না কেন, ওনার রাগটা হচ্ছে ওই জায়গায়। আমি ওইভাবে দেখি আর কি। মানে তো ওই জ্ঞানতাত্ত্বিক জায়গাটা হইতেছে এইরকম। এইটা একটা ঘটনা জ্ঞানতাত্ত্বিকের ব্যাপারটা। আরেকটা আমি কিছু নোটস লিখছিলাম, দেখি এটা। আরেকটা আমার ক্রেডিট ছিল হচ্ছে যে ধারণাগুলি আছে, হ্যাঁ, এই ধারণাগুলির ব্যাপারে এবং যে ন্যারেটিভগুলির ব্যাপারে এই জায়গাতে হচ্ছে হাসান মাহমুদ খুব বেশি ক্রিটিক্যাল হন নাই। ধারণাগুলি যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন হিন্দু ধারণা। হিন্দু ধারণা কিন্তু ওই যে একটা সময়ের সাথে বা একটা জায়গার সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন পারস্য বা মোগলরা যেটাকে হিন্দু ভাবতো, ওনারা হিন্দু ভাবতো হচ্ছে এই যে সিন্ধু নদীর পরে যারা থাকে এরাই হচ্ছে হিন্দু, হিন্দুস্তানের লোকজনই হচ্ছে হিন্দু। ওনারা কিন্তু ধর্মতাত্ত্বিক জায়গা থেকে ভাবতো না। কিন্তু যখন ব্রিটিশরা আসছে, ব্রিটিশরা কিন্তু ভাবতেছে হচ্ছে হিন্দু মানে হচ্ছে একটা সার্টেন ক্লাস, মানে একটা কিছু যে ব্রাহ্মণ, ওনারা হচ্ছে আর্য ধারণাটাকে আনলো। ওই যে ম্যাক্স মুলার আসার পরে যারা আর্য একসাথে ছিল, এখানের যারা নীল রক্তের লোকজন আছে ওরা হচ্ছে আর্য, ওরা হচ্ছে আসল হিন্দু আর কি, বাকিরা হচ্ছে এখানের লোকজন, অনার্য লোকজন। ওই জায়গা থেকে হচ্ছে শিক্ষিত হিন্দুরা আবার হচ্ছে ওনারা হচ্ছে ওই হিন্দু ধারণাটাকে নিল। হিন্দু ধারণাটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে আসলে কনস্ট্রাক্ট হয়েছে। মানে এটা হচ্ছে আমার কথা আর কি। আপনি যদি মুসলমান ধারণাও একই রকম সেম, আপনি যদি দেখেন উনি যেটা বললেন যে আসলে এটা অনেকটা সত্যি যে আসলে হিন্দু কারা হয়েছে, যারা নন মুসলিম তারাই হইতেছে হিন্দু। আপনি যদি ওই আদমশুমারি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই বঙ্কিম যখন বললেন ওই যে উনি ওই 1881-তে উনি কিভাবে জানলেন বাঙালি মুসলমান, উনি জানছেন কিন্তু এই সেন্সাস থেকে উনি পিক করছেন যে আরে বাঙালি মুসলমান বলে আরেকটা গ্রুপ আছে, এবং তখন উনি প্রথম বাঙালি মুসলমান আইডিয়াটাকে বলেন। কিন্তু ওই যে এই জন্য আমার কাছে মনে হয় যে এখানে সমাজ যদি দেখতে হয়, সমাজের মেইন জায়গাটা হচ্ছে আসলে কাস্ট সিস্টেম। হিন্দুস্তান বলেন, ওই যে হিন্দু সমাজ বলেন, আর হচ্ছে হিন্দু ধর্মের বলেন, এটা কিন্তু একটা কাস্ট সিস্টেমের বেসে ছিল। এবং আপনি ওই যে বাংলাদেশে এই জায়গাগুলি আমি আসলে ওভারল্যাপ করতেছি প্রচুর কথা, যে বাংলাদেশে মানে যে পাওয়ার স্ট্রাকচারের সাথে মিলে বলে কিন্তু কোনো ন্যারেটিভ থাকে। যেমন ধরেন নতুন সুরের একটা বই আছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, মানে খুবই হিন্দুত্ববাদী একটা বই, কিন্তু এখনো কোনো শিক্ষিত মানুষের জিজ্ঞেস করবেন বলবে যে না ওটা তো ভালো বই, কিন্তু ওটা কিন্তু জীবনে পড়ে নাই। এবং ওইখানে আপনি দেখবেন যে একটা ক্লাস আছে হচ্ছে মুসলমান, মানে ওই যে ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, এরকম, হ্যাঁ, নবশূদ্র, তারপর হচ্ছে মুসলমান আরেকটা ক্লাস, আরেকটা হিন্দু। কিন্তু কারণ ওনারা কিন্তু আসলে হিসাব করতেছে হচ্ছে কাস্ট সিস্টেমে। তো বাংলাদেশের সমাজ আসলে বা এই অঞ্চলের সমাজ আসলে আপনি ওই আগে থেকে ধর্ম ছিল তা না, আবার
আমি ওই ধারণার কথা বলতেছি যে হিন্দু ধারণাটাকেও আমাদের প্রবলেমাটাইজ করতে হবে, বা সময়ের সাথে সাথে এটা কিভাবে আসছে সেটাকে বুঝতে হবে। একই ভাবে হইতেছে যে এই জিনিসগুলা মানে ধারণাগুলি সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর কি। এইটাকে আমার মনে হচ্ছে যে এখানে আরো ক্রিটিক্যাল হওয়ার একটা স্কোপ আছে, যে কোন কোন ধারণা কোন কোন সময়ে কিভাবে ইভলভ হইতে হইতে আসছে। তো ওইটাতে আমি বলতেছিলাম যে আবার 1931 একটা আদমশুমারি হয়েছিল, হ্যাঁ, লাস্ট যে সেন্সাস হয়েছিল, ওই সেন্সাসের পরে দেখবেন যে এখানে এই বাংলাদেশে পূর্ববঙ্গে হচ্ছে হঠাৎ করে হিন্দুদের সংখ্যা বাইরে গেছে, প্রায় 30-35 লাখ বাইরে গেছে। কি ঘটনা? কারণ হচ্ছে তখন যারা হচ্ছে শিডিউল কাস্টে আলাদা একটা ছিল, যারা নিম্নবর্ণের হিন্দু। তো ব্রিটিশ আমলে কিন্তু 3টা ক্লাস ছিল আর কি, একটা হিন্দু, একটা মুসলমান, আর একটা হচ্ছে শিডিউল কাস্ট। এরা কিন্তু হিন্দু না, এরা শিডিউল কাস্ট ছিল। কিন্তু পরে যখন ওই বঙ্গভঙ্গের আলাপ আসছে, এগুলি আসছে, তখন হিন্দু নেতারা এসে বলছে তোমরা শিডিউল কাস্ট, কিন্তু তোমরা আসলে হিন্দু হয়ে যাও, তোমরা সেন্সাসে হিন্দু লিখবা। এভাবে আপনি দেখবেন যে প্রচুর মানে যারা শিডিউল কাস্টের লোকজন, আমরা ছোটবেলায় দেখছি যে মেথরপট্টি ছিল, মেথরপট্টির লোকজন কিন্তু মেথর, এরা কিন্তু হিন্দু না, চামারপট্টি। কিন্তু এখন আপনি সেন্সাসে দেখেন, বাংলাদেশের সেন্সাসে এরা কিন্তু হিন্দু হয়ে গেছে। তো এই হিন্দু যে খুব স্ট্যাটিক জায়গা তা কিন্তু না, এটা আমরা দেখে যাও হাজার বছর ধরে হিন্দুত্ব চলে আসছে, মোটেও না। এটা ব্রিটিশ পিরিয়ডে নন মুসলিম জায়গা থেকে একটা হিন্দু আইডেন্টিটি তৈরি হয়েছে, একটা হিন্দু রিভাইটালাইজেশনের ভিতর দিয়ে এটা তৈরি হয়েছে। আমারও বোঝাও শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো এক একটা সমাজ সময়ে এক একটা সমাজে এক এক রকমের ছিল। মানে আগে যেরকম ছিল এখন এরকম হয়ে যাবে তা না। উনি যেটা বলতেছিলেন যে হইতেছে যে ওই যে যেহেতু যে ওই অঞ্চলের ল্যান্ডটা যিনি তৈরি করছেন, উনি যেহেতু হচ্ছে মুসলমান, বাদ বাকি সবাই হচ্ছে মুসলমান হয়ে গেছে, এরকম। এটা কিন্তু অনেক আগে থেকে ছিল ধর্মের ধারণা। আমার ধারণা হচ্ছে ধর্মের ধারণা ছিল রাজা বাদশাদের, যে রাজা হিন্দু না রাজা বৌদ্ধ, কিন্তু জনসাধারণের কিন্তু এরকম ধর্ম পরিচয়ের দরকার পড়তো না। এইটা পরবর্তী সময়ে আইসা হচ্ছে দরকার পড়ছে, হ্যাঁ। কিন্তু আপনি আগে যদি দেখেন, আপনি পাবেন হচ্ছে রাজা হিন্দু নাকি রাজা বৌদ্ধ, কারণ হচ্ছে তার ওই ঐশ্বরিক ক্ষমতাটা নিতে হইতো, তার বলতে হইতো যে হচ্ছে যে সে ওই যে মানে সে হচ্ছে ওই দেবতার ঐশ্বরিক ক্ষমতা বলে হচ্ছে সে মানে হচ্ছে সে শাসন ক্ষমতা পাইছে, এইটা তার দরকার ছিল। তখন দেখা যেত যে ওই রাজার আন্ডারে যারা আছে সবাই হচ্ছে হিন্দু, ওই বৌদ্ধ রাজার আন্ডারে যারা আছে সবাই বৌদ্ধ। এইরকম জিনিসেরও কন্ট্রিবিউশন এখানে হইতে পারে, যে যেহেতু মুসলমানের আন্ডারে সে প্রজা, সে হচ্ছে মুসলমানই আর কি, ওইভাবে আসছে হয়তো। তো আমার কথা হচ্ছে যে ওই ধারণার জায়গাগুলিতেও প্রবলেমেটাইজ করতে পারার একটা দরকার আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আসলে ওই লিটারারি ক্রিটিসিজমের জায়গাটা যেটা উনি বলতেছিলেন, আমার ধারণা হচ্ছে যে আসলে হিস্ট্রিক্যাল ডকুমেন্ট তো আমরা অনেক পরে গিয়ে পাইছি। ধরেন এই জিনিসগুলি তো আগে ছিল না, আগে এই জিনিসগুলো এই জন্য আমরা পাইছি হচ্ছে ওই নানান ধরনের কথা কবিতা এগুলির মধ্যেই আর কি। তো ওই যে এডওয়ার্ড সাইড যে ওরিয়েন্টালিজম লিখতে পারলেন, এটার আমার ধারণা হচ্ছে যে উনি আসলে খুব ভালো মতো লিটারারি ক্রিটিসিজম করতে পারতেন। আমাদের এখানেও আসলে যে পুরনো টেক্সটগুলি আছে, আমি দেখি যে আমাদের হিস্ট্রিতে লিটারারি ক্রিটিসিজম খুব ভালোভাবে হয় নাই। যেমন আমি ওই সৈয়দ সুলতানের নবী বংশের কথা বলবো, এইটাকে ইটনও খুব নেগেটিভলি বলছেন, বা এখনো হাস্যরসের সাথে বলা হয় যে একই লোক আছে হচ্ছে যে হিন্দু আবার মুসলমানের মতো কাজ করতেছে আর কি। কিন্তু একটা সময় ছিল যখন এই জায়গার ঘটনাগুলি ঘটছে, তখন হচ্ছে যে এটা আসলে এই দুইটা ঘটনাই এখানে ছিল। তো এই যে লিটারারি ক্রিটিসিজমের ভিতর দিয়ে একটা রিয়েলিটি কনস্ট্রাক্ট করা, আমার মনে হয় যে এই যে হিস্ট্রিক্যাল ইমাজিনেশন, এই জায়গাটা আমাদের এখানে হয় নাই, এইটার আসলে দরকার পড়বে আর কি। এইটা একটা জিনিস। আর এসব জিনিসের বেসিসে আমার যে প্রস্তাব, মানে লাস্টলি আমি এটা বলে শেষ করি, আমার প্রস্তাবটা হইতেছে আসলে আমরা খুব বাঙালি এবং হচ্ছে ধরেন মুসলমান, এইটাকে খুব লিনিয়ার ভাবে দেখি। আমার ধারণা এটা এত লিনিয়ার না। ওই যে হিস্ট্রিক্যাল কন্টিনিউটির কথা বলতেছিলেন, ওই যে যদি আপনি দেখেন ওই যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, উনি কিন্তু ওই পদ্মা পার হন নাই, ওনার রাজধানী কিন্তু ছিল ওই যে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে, ওই জায়গাগুলিতেই, দিনাজপুরে ওই পর্যন্তই আসছেন, এরপরে কিন্তু পার হয়ে এদিকে আসেন নাই। তো সুতরাং আমি মনে করি যে এখানে হিন্দু যে শুধু আলাদা তা না,
যে ওই যে ব্রাহ্মণ হিন্দু ছিল, ইয়ে হিন্দু ছিল, এখানে মুসলমানের ইয়েটাও যেমন পলিমাটির মতো একটার পর একটা লেয়ার পড়ছে, এখানে মুসলমানও কিন্তু একটা লেয়ারের পর লেয়ার পড়ছে, হিন্দুত্বরে এরকম লেয়ারের পর লেয়ার পড়ছে। মানে এই বঙ্গের কথা যদি বলেন, বাংলাদেশের কথা যদি বলেন, আমি দেখি যে এটা আসলে ধীরে ধীরে তৈরি হয়েছে। হিন্দু যখন ওই ইকরারউদ্দিন বিন বখতিয়ার খিলজি আসলেন, তখন লক্ষণ সেন কিন্তু পালায় এদিকে আসছেন। হ্যাঁ, আপনি কিন্তু বরিশালে গেছে, চিটাগংয়ে গেছে, সিলেটে গেছে, বিক্রমপুরে আসছে, তখন এখানে হিন্দু ধর্ম, ব্রাহ্মণ এগুলি শুরু হয়েছে। আবার ওই যেটা মোগলরা যখন আসছে, যখন হচ্ছে অন্যদেরকে ওই যে তার্কিশদেরকে যেটা বলে, ওদেরকে যখন এদিকে আসছে, তখন মুসলমানরা আবার এইদিকে আসছে। আপনি বাংলাদেশ বলতে আমরা বুঝি যে এখানে যেন স্থানের জায়গাটা সবসময় একরকম ছিল। আমার ধারণা এটা সবসময় একরকম ছিল না। এখানে কয়েকটা সেন্টার ছিল, উঁচা জায়গা ছিল। আপনার এদিকে বিক্রমপুরের দিকে কিছু উঁচা জায়গা ছিল, সিলেটে একটা উঁচা জায়গা ছিল, বরিশালে চিটাগংয়ে ছিল। এই মাঝখানের যে ল্যান্ড, আমরা যেটা হাওড় অঞ্চল বলি, হ্যাঁ, আমরা যে জায়গার লোক, এই জায়গাটা অনেক পরে কনস্ট্রাকশন হয়েছে। এটা 16 মানে মোগলের পরে তো অবশ্যই 15-16 দিকে পরে এখানে তৈরি হয়েছে। মানে এখানে হিন্দুও ধীরে ধীরে হয়েছে, মুসলমানও ধীরে ধীরে হয়েছে। এবং ওই কনক্লুশনের জায়গাটা সম্পর্কে একটু ডিফারেন্টলি আমি বলবো যে এখানে যেটা বলা হয় যে বাঙালি, হ্যাঁ, যে বাঙালি হচ্ছে, বা দেখবেন যে আশরাফ মানে যারা উচ্চ বর্ণের মুসলমান, ওনারাও কিন্তু হচ্ছে ওই যে ওই উত্তরবঙ্গ আর পশ্চিমবঙ্গের, আপনি দেখবেন ওইখানের মুসলমানের রিচুয়ালের সাথে কিন্তু আমাদের এই বাংলাদেশের মুসলমানের রিচুয়াল অনেক ক্ষেত্রে মিলে না। হ্যাঁ, এই ডিফারেন্স গুলি আছে। আমি বলতেছি দেয়ার আর মানে মানে অনেকগুলি লেয়ার। এই লেয়ার গুলিকে যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যেটা আসলে বাঙালি, সেটা আসলে হচ্ছে অরিজিনালি এই মুসলমানেরই ঘটনা। আপনি বাংলাদেশের যে মুসলমান, এরাই হচ্ছে আসলে রিয়েল অর্থে বাঙালি। আপনি মানে হাসান ভাই তো ডিফারেন্টলি ইয়ে করছেন, যে কারণ উনি ধরে নিয়েছেন বঙ্কিম যে বাঙালি বলছে, সেটাকে আমি বাঙালি মনে করি না। কারণ ওনারা আসলে তখন বাঙালি থেকে, ওনারা আসলে ইন্ডিয়াননেস কনস্ট্রাক্ট করতে চাইছে, কিন্তু যখন কলকাতা থেকে রাজধানী চলে গেছে দিল্লিতে, তখন আর ওনারা এটা পারেন নাই, তখন ওনারা বাঙালিপনাতে ব্যাক করছেন। কিন্তু যখন ব্যাক করতে গেছে, তখন দেখে যে ওনাদের মধ্যে আর বাঙালিপনা নাই। হ্যাঁ, ওনারা এই রাজা অলরেডি হারাই ফেলছেন। এখানে এই জায়গাটা ছিল, হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের হিস্ট্রিক্যাল কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে কলকাতাতে, ওইখানের হিস্ট্রি রাইটিং যে জায়গাগুলিতে হয়েছে, সেখানে আমরা এই বাংলাদেশের মুসলমানের যে বাঙালিত্ব বা বাঙালির যে মুসলমানিত্ব, সেই জায়গাগুলির উদাহরণগুলি আমরা পাই না। এই না পাওয়ার কারণে আমরা মনে করি যে আমরা হয়তো ইনফিরিয়র, বাঙালি হিসেবে ইনফিরিয়র, আবার মুসলমান হিসেবে ইনফিরিয়র। কিন্তু আমি এটা দেখি যে এখানে ইসলামের বলেন, মুসলমানের বলেন, এক ধরনের ইয়ে হয়েছে, মানে কি বলবো, যে তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, সোশ্যাল একটা জায়গা তৈরি হয়েছে এখানে মুসলমানেরও। হ্যাঁ, এবং এখানে পিউরিটির জায়গাটাকে আমরা আসলে কখনোই যাই নাই, বা এই পিউরিটির জায়গা থেকে যাইতে হবে, এইটাই হচ্ছে সমস্যাটা। বেসিক্যালি ওইটা আমি সমস্যা দেখি। আপনি যদি রিয়েলিটির জায়গাটাকে কনস্ট্রাক্ট করতে পারেন ইমাজিনেশনের, হিস্ট্রিক্যাল ইমাজিনেশনের ভিতর দিয়ে, তখন আমরা দেখতে পাবো যে আসলে যারা বাংলাদেশি মুসলমান, তারাই হচ্ছে আসলে খাঁটি বাঙালি। কিন্তু ওই জায়গাটার জিনিসটা নাই। আর ইটনি এটা পারছেন, কারণ হচ্ছে আমার ওই দুইটা জিনিস মনে হয়। একটা হচ্ছে আপনি দেখবেন ইটনের সাথে অন্যদের সবার ডিফারেন্সটা হচ্ছে উনি ফার্সি জানতেন, উনি ফার্সি ডকুমেন্টগুলিকে রিফিল করছেন। আমার মনে হয় যে দুইটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে এই হিস্ট্রিক্যাল ইমাজিনেশনের জায়গাটা তো আছে, আরেকটা হচ্ছে ফার্সি ভাষা আমাদের জানা দরকার। তাইলে ওই ডকুমেন্টগুলি যদি আমরা রিলেট করতে পারি, রিড করতে পারি, তাইলে হিস্ট্রিক্যাল কনস্ট্রাকশন করাটা সহজ হবে। এবং এর আগে হচ্ছে সংস্কৃত, বা যেটা আসলে মোহাম্মদ শহীদুল্লাহ পারতেন আর কি। তো আমার মনে হয় যে আমাদের ওই জিনিসগুলিকে আমাদের হিস্ট্রি লাইনের সাথে ইনক্লুড করলে এই জায়গাগুলি আরো স্পষ্ট হইতে পারবে। তো এটা হচ্ছে আমার কথা। ভাই যখন ওনার বইয়ের ইয়েটা দিচ্ছিলেন, বর্ণনাটা দিচ্ছিলেন, উনি কোন জায়গা থেকে দেখতেছেন, তখনই আমার ওই মনে হইতেছিল যে ওই সাইদ যেটা বলতেছিলেন, আব্দুল সাইদ, যে হচ্ছে এডওয়ার্ড আব্দুল সাইদ আর কি, যে ওনার এক একটা ভাষায় অনুবাদ হচ্ছে আর এক একটা ওরিয়েন্টালিজমের জন্ম হচ্ছে আর কি। তো এখন আপনার মনে হচ্ছিল আপনি যতই আসলে বলেন পদ্ধতির কথা, আমরা আসলে রিডার আসলে তার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে নিবে আর কি। তারপর লেখকের পক্ষ থেকে ক্ল্যারিফাই করলে তো ভালো এইটা। আর সেকেন্ড আরেকটা জিনিস মনে হচ্ছিল যে দেখেন এই বাঙালির মুসলমান প্রশ্ন, এইটা এখানে তো আওয়ামী রিজিম নিয়ে কোনো প্রশ্ন নাই, আওয়ামী রিজিম নিয়ে কোনো সমালোচনা নাই, তারপরেও দেখেন উনি ভয়ে ভয়ে থাকতেন।
বা তখনও দেখেন যে আমরা এটা প্রকাশ্যে বলতে পারতাম না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে এটা খুবই ইন্টিগ্রেটেড, বুঝছেন? এই যে আমরা যে একটা জালিমের শাসনে ছিলাম, এইটার সাথে মুসলমান প্রশ্ন যে কত স্ট্রংলি রিলেটেড, এইগুলি ছোটখাটো জায়গা দিয়ে বোঝা যায়। এইটা হচ্ছে আমার সেকেন্ড কথা মনে হচ্ছিল। আর থার্ড আরেকটা জিনিস যেটা মিজান ভাই বলতেছিলেন যে ওই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে, এইটাকে আমি ভুয়া কথা মনে করি। এইটা আসলে পরবর্তীতে চাপানো হয়েছে। আমরা যখন মুক্তিযুদ্ধ করছি এটা আসলে একটা চাপায় দেওয়া যুদ্ধ ছিল। আমরা তো স্বায়ত্ত শাসনই চাচ্ছিলাম, হ্যাঁ, যখন আমরা একটা স্বাধীনতাই যাচ্ছিলাম। কিন্তু এটা যখন পাকিস্তানি মিলিটারি যখন এখানে ম্যাসাকার শুরু করে দিল, তখন তো যুদ্ধে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না। এবং আপনি যদি দেখেন এখানে কিন্তু মিলিটারি যখন রিভোল্ট করছে জিয়াউর রহমান চিটাগাংয়ে, তখন গিয়ে যুদ্ধটা শুরু হয়ে গেছে। তখন আসলে যে পলিটিক্যাল নেতারা ছিল ওনাদেরও আর ব্যাক অফ করার কোনো উপায় ছিল না। তো অল টুগেদার যখন যুদ্ধটা শুরু হয়ে গেছে, তখন আসলে বয়ানগুলি ৭১-এর পরে আসলে তৈরি হয়েছে যে আমরা বাঙালি হইতে চাই বলে বাংলাদেশ করছি। ভাই, বাঙালি যদি হইতে যেতাম তাহলে ৪৭ আমরা মুসলমান হয়ে কেন পাকিস্তানে গেলাম, তখন কেন হইলাম? তো মানে এইটা আমি দেখি যে মানে এরকম আমার হয়। আমি ধরেন একটা প্লেন নেগেটিভের মধ্যে কথা বলতেছি, আপনি দেখবেন এই জিনিসগুলি খুব কনসিয়াসলি যদি আমরা ইয়ে না করি, মানে কি বলবো, যে আমার কথাবার্তা যদি আমরা খেয়াল না করি, আমরা দেখবো যে ওই ন্যারেটিভের মধ্যে আমরা ঘুরপাক খেতেছি। এটা একদম এত মানে ভিতরে ভিতরে চলে গেছে। যেমন ধরেন ওই কথা, যেহেতু একটা উদাহরণ দিয়ে শেষ করি, যে রবীন্দ্রনাথের কথা যেমন আছে, যেমন সবকিছুতে রবীন্দ্রনাথ আছে, হ্যাঁ, অথচ আপনি এগুলি পাবেন যে যদি গ্রামের মানুষের কাছে যান, এরা নামও জীবনে কোনোদিন শুনে নাই, রবীন্দ্রসঙ্গীত জীবনে শুনে নাই। কিন্তু আপনার চারপাশে আমরা যারা আছি, আমাদের তো রবীন্দ্রসঙ্গীত না হইলে আমরা আধুনিক হইতে পারবো না, না শুনলে। তো এইটা আসলে মোটেও আমাদের সোসাইটিতে কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, বরং আমাদের শিক্ষিত সমাজের এর হইতেছে এগুলি গোড়ামি, যে এগুলি কইরা আমাদেরকে আধুনিক হইতে হবে। তো এই আর কি, এই তিনটা জিনিস মনে হইলে এই জন্য আমরা পয়লা রাখি। থ্যাংক ইউ। অনেক কথা বলে